বিশ্বটাকে হাতের মুঠোয় আনার, বিশ্বটাকে হাতের মুঠোয় আনার। বাংলাদেশের কৃষক হলো এই, একটুখানি ধরিয়ে দিলেই খেই, অসাধ্যকে সাধন করে চোখের পলকে। শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা, শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা। তারাই দেশে সোনার মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা। কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটিও মানুষ। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে হৃদয় মাটিও মানুষের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের কাছ থেকে যে সমস্ত চিঠিগুলো আসে সেইগুলোকে নিয়ে আমরা আরও একটি সাপ্তাহিক নতুন অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটি প্রতি বৃহস্পতিবার দুপুর 3:15 প্রচার করা হয়। ইতিমধ্যে একটি পর্ব প্রচার হয়েছে, সেখানে আপনারা আপনাদের সব চিঠিপত্র এবং জিজ্ঞাসার উত্তরগুলো পাচ্ছেন। অনুষ্ঠান কেমন লাগছে আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের মতো করে অনুষ্ঠানগুলো সাজাবার চেষ্টা করব। আর হৃদয় মাটিও মানুষ তো প্রতি শনিবার রাত 9:35 এবং ঠিক তার পরদিন রোববার সকাল 11:30 প্রচারিত হচ্ছে নিয়মিত। আমরা আজকের অনুষ্ঠানের দিকে আসবো। হৃদয় মাটিও মানুষের আজকের পর্বে আপনারা দেখবেন একটি প্রতিবেদন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ঝিনাইদহ জেলার এবং তার আশপাশের সংলগ্ন এলাকাগুলোতে একটি ধানের খুব প্রচলন রয়েছে, যার নাম হরি ধান। সাধারণ একজন কৃষক এই ধানটির আবিষ্কার করেছেন। আমরা তার উপর একটি বিস্তারিত প্রতিবেদন ধারণ করে এনেছিলাম। আজকের অনুষ্ঠানে হরি ধানকে নিয়েই মূল প্রতিবেদন এবং একমাত্র প্রতিবেদন থাকবে। চলুন যাওয়া যাক অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের আজকে নিয়ে যাব ঝিনাইদহ জেলা সদরের সাধুহাটি ইউনিয়নের আশারনগর গ্রামে। এই গ্রামে এক কৃষকের বাস, যার নাম হরিপদ কাপালি। বাংলাদেশের অন্য 10টা গ্রামের মতো এই গ্রামের কৃষকরাও ধানের আবাদ করে, কিন্তু এরা একটু ভিন্ন জাতের ধানের আবাদ করে, যে জাতের ধানটির নাম হরি ধান। আপনারা যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন, রেডিও টেলিভিশনে খবর শোনেন, দেখেন, তারা হয়তো এই হরিপদের কথা বা হরিধানের কথা শুনেছেন। তাকে শুধু কৃষক বললে ভুল হবে, তিনি জাত কৃষক একজন। সে তার ফসলের মাঠে কাজ করতে করতে একদিন নতুন জাতের এই ধানটির আবিষ্কার করলেন। আমি জানি না উদ্ভাবন বা আবিষ্কার বলাটা ঠিক হবে কিনা, সে নির্বাচন করলেন বলা যেতে পারে। এটাকে আগাছা ভেবে, ধান ক্ষেতের আগাছা ভেবে ফেলে না দিয়ে লালন পালন করলেন এবং পরবর্তীতে সেটা থেকে যে বীজ আসলো সেই বীজ ছড়িয়ে গেল এই সাধুহাটি ইউনিয়ন সহ ঝিনাইদহ জেলার অনেকগুলো ইউনিয়নে। এখন সমস্ত এলাকার কৃষক এখানে হরি ধানের আবাদ করে। যাকে জিজ্ঞেস করা হয়, এই যে ফসলের মাঠ দেখছেন চারিদিকে, ইতিমধ্যে অনেক ফসল কাটা হয়ে গেছে, সবই হরি ধান। চলুন
আমরা হরিপদ কাপালির বাড়িতে যাই, তার সাথে কথা বলি এবং স্থানীয় কৃষকের সাথে কথা বলি। এই ধানটি ইতিমধ্যে সরকারের বিভাগ, কৃষি বিভাগ, সম্প্রসারণ বিভাগ, তারা এর থেকে বীজ নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তারাও দেখছে এটার ফলন কীরকম হয়, এটার গুণগত মান কি, এই বিষয়গুলো। চলুন হরিপদ কাপালির বাড়িতে। মৎস্য চাষে স্বনির্ভরতা। মহিলাদের জন্য অনুষ্ঠান বনহিসিকা বেলা 2:35 এতে শুনবেন ঝিনাইদহ সদর থেকে 10 কিলোমিটার দূরে সাধুহাট ইউনিয়নের আসাননগর গ্রাম। গ্রাম্য মেঠো পথ সদর থেকে আমরা খুব ভোরে রওনা করেছি। এই এলাকায় কেবলই জেঁকে বসতে শুরু করেছে শীত। চারদিকে অগ্রহায়ণের নবান্নের আয়োজন। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই মাঠ জুড়ে কৃষকের ব্যস্ততার চিত্র চোখে পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা। কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সন্ধ্যে 7:05। সন্ধ্যে 7:30। আঁকাবাঁকা পথ। আমাদের লক্ষ্য ছিল খুব সকালেই পৌঁছব আসাননগর। বেশ আগে থেকেই মানসিক প্রস্তুতি ছিল। এমন এক ব্যক্তির বাড়িতে যাচ্ছি, তিনি সাধারণ কেউ নন, একজন আবিষ্কারক। সারা এলাকা জুড়ে যার ব্যাপক খ্যাতি, যাকে চেনেন না এমন কেউ নেই এই এলাকায়। পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না গাইবান্ধার কৃষকরা। আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানান, এবছর জেলার 7 উপজেলায় 10,000 হেক্টর জমিতে পাটের চাষ হয়। সরকারি পাট ক্রয় কেন্দ্র না সকালে রোদ পোহাতে পোহাতে খড় নাড়ছিল হরিপদ। কৃষকরা পাটের ন্যায্য মূল্য আমাদের গাড়ি থামতেই এগিয়ে এলেন তিনি। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। আমাদের সুনামগঞ্জ সংবাদদাতা জানান, রোববার জেলার হুইল ফজলুল হক আশফিয়া সদর উপজেলার বাংলার হাওরে নির্মাণ কাজ উদ্বোধন করেন। হরিপদ কাপালি। এখন ওই নামে যখন হয়েছে এখন ওইটাই বলতে হবে না। বিস্তৃত উঠোনের এই বাড়িটি হরিপদের বাড়ি নয়, বাড়িটি একটু ভেতরে, খুব জরাজীর্ণ। বলা যায় কোনোরকম একটি মাথা গোজার ঠাঁই আছে হরিপদ কাপালির। হাড় জিরজিরে দেহের হরিপদ ব্যক্তি জীবনে নিঃসন্তান। স্ত্রী সুনিত্রাণী আর পালিত ছেলে রাজকুমারকে নিয়ে তার সংসার। আমরা যখন এই প্রতিবেদন ধারণ করতে যাই, স্থানীয় অনেকজন বলছিল এই হরিপদ কিছুদিন আগেও গাড়ি বয়ে বেড়াত, দুবেলা খাবারও জুটত না। আজ তার উছিলায় দূর শহর থেকে মানুষ আসে এই গ্রামে শুধু হরিপদকেই দেখতে। হরিপদ ভেবে চিনতে তেমন কিছু করেননি, লেখাপড়াও জানেন না, তার মধ্যে কোনো জড়তা কিংবা শঙ্কাও নেই। হরিপদের কৃতিত্ব তার বাড়িতে বসে বোঝা সম্ভব নয়। তাই আমরা তাকে তুলে নিলাম আমাদের গাড়িতে। খুব অবনত চিত্তে হরিপদ গাড়িতে উঠে বসলেন, কিছুটা অপ্রস্তুত হলেন, কোনো কথাও বললেন না। হরিপ্রসাদ, একটা গান শুনবেন নাকি? হ্যাঁ বলেন। একটা গান শোনাই। শোনান। একটা গান সারেন তো দেখি। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। এই যে মাঠ ভরা সোনালী ধান দেখছেন, আমন কাটার এই মৌসুমে চারিদিকে শুধু নতুন ধানের গন্ধ, আর সবই হরিধান। এ মৌসুমে প্রধানত হরিধানেরই চাষ হয় এই এলাকায়। এইসব ধানের চারা টারা বাদ যে সব ঘাট জঙ্গল আছে ভুইতি, সেসব বাঁচা হচ্ছে। বাঁচতে বাঁচতে সারা ভুই বাইছে, ওই ভুইয়ের ভোগে ওই একটা গাছ, মানে সেই গাছের রঙে আর কোনো গাছ মিলল না। তো ওই গাছটা রাইখে দিলাম। ওই গাছটা রাইখে দিলি, তারপর ভুই সাফ করে গেলাম। 11 ধান লাগানো হইল, গাছ থেকে গেল, মিলানোর সময়ও রাখা হইল। তারপর ইচ্ছা করে রেখে দিলাম যে ধানই হোক, আগে লোকে বলতো পুরনো লোকে যে ভুই সাফ করে লাগাবো, অন্য আজে বাজে ধান কিছু রাখবো না ভুইতে। কিন্তু আমি দেখলাম ধানের ইয়েটা দেখে রেখে দিলাম যে যাক ঝরা হইল একটা গাছই,
সেই গাছের থেকে ওই 3টে বাইল হইলে 11 ধানের উপরে লম্বা, আচ্ছা, হই। 11 ধানের গাছের থেকে অনেক লম্বা। অনেক লম্বা হইল, বাইলও বড় হইল। তো রাইকে দেওয়া হইলো, সেই বাইল গাছ পাইকে ধান পাইকে গেলে সেই ধান ওই বাইল কাটিয়ে আলাদা একটা ঠুঙায় রাখা হইল। আচ্ছা, তারপরে আবার ফের পাথর দেওয়ার সময় আইলো, তখন ওই ধান ওই সেই এক কোনায় সিটি দেওয়া হইল, দিলি ওদাই 1 হালা মতন গাছ হইল। আচ্ছা, লাগানো হইল। আচ্ছা, সে তারপরে সে ধান হইল, পাইকিল, আবার কাইটে রাখা হইল। রাইকে আবার ওই সময় পাথর দেওয়া হইল, বেশি হইলে আবার পরের বছরে এইরকম বেশি হতে হতে 10 কাঠা ভুঁই যখন লাগানো হইল, তখন ওই লোকে ধান পাইকে গেলি, ভুঁইর আলি গেলি, কয় যে কি ধান, আমরা বলতে পারিনি। বলি যে বাসাই ধান, হ্যান ধান, এ বিশ্বাস করে না কেউ। ওইরকম করতে করতে না, ধানের নাম যখন বললে না, তখন হরিধান, ওই সেইখান থেকেই হরিধান। কে বললো হরিধান কথাটা? এই কৃষক ভাইরে সবাই আশপাশে সবই ওই একই কথা, হরিধান, ওখান থেকে হরিধান নাম হয়ে গেল। কৃষকরা জনগণের নাম রাখল, হরিধান নাম হয়ে গেল। স্থানীয় কৃষকরা অকপটে বলেন এই ধানের আবিষ্কারক হরিপদ, তাই তার নাম হরিধান। আমাদের মাঠ এখন সব পুরা হরিধানই। হরিধান কেন নাম? এটা হরিপদ মানে সৃষ্টি করেছে, মানে তৈরি করেছে। এই পুরা গ্রাম কি হরিধান? হ্যাঁ, পুরা গ্রাম হরিধান, আশপাশ সব হরিধান। আপনারাও কি জমিতে হরিধানই করেন? হ্যাঁ, হরিধানই। এটা জমি কার আপনার? এটা কি ধানটা? কি হরিধান। তো হরিধানের নাম কেন হয়েছে? উনি আবিষ্কার করেছে। হরিপদ কে? জামাই। জামাই? কি জামাই? মাসে মশাই। আচ্ছা আচ্ছা, এটা কি ধান রে ভাই? হরিধান। হরিধান। হরিধান কেন নামকরণ হইল এটা? হরিপদ আবিষ্কার করে তো হরিপদের নাম হয়েছে। উনি কি এই গ্রামেরই? জি। এটা আপনাদেরই জমি? জি। এই গ্রামে কি পুরাটাই কি হরিধানই হয়? এই গ্রাম বলতে মানে আশেপাশে সবে আমাদের হরিধান। আচ্ছা আচ্ছা, এরকম কতগুলো গ্রামে এই ধানের আবার? মানে এখন এই ঝিনাইদহ জেলার ভিতরে সবই হরিধান হয়ে গিয়ে। শুধু এই আশারনগর নয়, আশপাশের গ্রাম মাঠকুমড়া, রঙের পোতা, শ্রীপুর, ধোপাবিলা, আলিয়ারপুর, মোস্তজাপুর, হিন্দারপাড়া, কুতুবপুর, চোরকাল, বঙ্কিরা, গোবিন্দপুর, মাহমুদপুর সহ এই জেলার সবগুলো উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাতেও চাষ হচ্ছে হরিধান। কৃষকরা বলছেন এই মৌসুমে একসময় বিআর 11 জাতের ধান উৎপাদন হতো বিঘা প্রতি 18 মণ। জাতটি পুরনো হতে হতে এখন বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 11 মণে। কিন্তু হরিধান বিঘায় উৎপাদিত হচ্ছে 16 থেকে 20 মণ। তাছাড়া উৎপাদন খরচও অনেক কম। আসসালামু আলাইকুম। চলুন কথা বলে যাক স্থানীয় আরো কয়েকজন কৃষকের সাথে। কিসের বীজ ছিটাচ্ছেন? গমের বীজ। আমি সুধীর কুমার বিশ্বাস। গমের বীজ ছিটাচ্ছেন? হরিধান করেননি? হ্যাঁ, হরিধানই বেশি করেছি। আচ্ছা আচ্ছা, 7 বিঘে করেছি হরিধান। আচ্ছা, আর এই ধান 1.5 বিঘে করেছি। বিঘায় কত করে ফলন পান? কয় মণ করে পান? 16-17 মণ হয়। 16-17 মণ বিঘায় হয়, মানে উঠানামা করে না? আর আমাদের যে অন্যান্য বিয়ার জাতের ধান, যেগুলো বিয়ার 11, স্বর্ণা, তারপর 29, এগুলো কত করে পান? ওগুলো আমি স্যার করিনি, আমি বলতে পারছি না। আপনি হরিধানই করেন? হরিধান করি। এর আগে কোন সময় বিয়ার ধান করেন? হ্যাঁ, 11 ধান করেছি এর আগে। বিয়ার 11 কত করে পাই? আগে প্রথম খুব ভালো ফলন হইতো, তারপরে যাই 7 মণ, 8 মণ, 10 মণ হয়ে আর ধান হচ্ছে না বলে হরিধান শুরু করেছি। এ ধান ভালোই ফলন হচ্ছে। আচ্ছা, সে কেমনে করলো এই আবিষ্কারটা বলেন? এই ধানটা এই পাতো খোলাই কিছু ধান দেখে যে গাছগুলো অন্য ধরনের, বোধহয় 7-8টা গাছ পাই। তখন যে ধান গাছগুলো তো ভালো দেখা যাচ্ছে, তা অন্য জায়গায় লাগিয়ে দেখি। তো অন্য জায়গায় লাগিয়ে দেখি ওই ধানটা তৈরি করতে করতে ওর 3 বছর গত হয়ে যায়। তারপর ধান ওই সাপ্লাই দেয় বিভিন্ন ফার্মে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে ধানগুলো নিয়ে যায়। বেশ এখন সব জায়গায় ধান হয়ে গেছে। আমাদের ফার্মে 700-800 বিঘে জমির মধ্যে গত বছর ফার্মে হেড স্যার এসে ধানগুলো নিয়ে গেছে। দাদা একটু কথা বলি। ধান কাটলেন কবে? এই ধান আজ 3 দিন 4 দিন কাটেছি। কি ধান এটা? এটা স্বর্ণ ধান, হরিধান। ওইটা হরিধান না? চলেন একটু যাই দেখি। স্বর্ণও করেন, হরিও করেন? হরিও করি। বেশি করেন কোনটা? বেশি হরিটাই করি। হরিটা বেশি করার কারণটা কি? হরি ধানটাই আমাদের সার কম লাগে এবং ফলন পাই ভালো। আচ্ছা, হরি ধানটা আসলো কই থেকে? কে করলো এটা? হরিপদই করেছে। ওই ধান ভালো দেখে আমরা সবাই ওনার কাছ থেকে নিলাম। এটা ছড়াতে তো বেশ ধান দেখতেছি। হ্যাঁ, বলেন তো ফলন পান কত করে? ফলন 16 মণ, 18 মণ।
20 মণ। 16, 18, 20। হ্যাঁ। বিয়ার জাত করলে কত পান? বিয়ার জাত করলে প্রথমে ভালো হইতো, তারপরে এখন আস্তে আস্তে 11 ধান তো আর হচ্ছেই না, নষ্ট হয়ে যাচ্ছে। আর সার কম লাগে, তো সার লাগে নাই, খরচা কম হয়, ফলন বেশি পাই। সরকারি লোকজন আইসা দেখে না? হ্যাঁ দেখে। তারা কি এটা ছড়ায় দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে? হ্যাঁ, বহু জায়গায় এখন আস্তে আস্তে সিটি গিয়েছে, ওনাকে নিয়েও গিয়েছে বহু জায়গায় উনি দেখে শুনে এসেছে এই ধানের উন্নতির জন্য। যাই হোক, ওনার কেউ যখন নেই তখন এই ধানের থেকে ওনার নাম ফুটেছে। এই আশেপাশের গ্রামে পুরাটাই হরিধান করে। হরিপদ সবারই পছন্দের এবং প্রিয় একজন মানুষ। সারা এলাকা জুড়েই কৃষকদের মুখে হাসির উপলক্ষ হয়ে উঠেছে তার আবিষ্কৃত হরিধান। ও, আপনারা কোন ধানের চাষ করেন? হরিধানই বেশি আছে এবার আর কি। হরিধান বেশি হচ্ছে, এর কারণ কি? এই ভালো হয়, সার মাটি কম লাগে, রোগ কম লাগে। আচ্ছা, রোগ কম হয়। আপনিও কি হরিধান করেন? হ্যাঁ, আমিও হরিধান করি। কতটুকু জমি নিয়ে করছেন? বিঘে তিনিক। বিঘা ফলন পাইছেন কত এবার? এবার ধান ধরেন কাটা হয়নি, তাও তো 15 মণ তো হারে যাবেই। আচ্ছা, বীজ পান কোথায়? বীজ আমরা বাড়ি থেকে তৈরি করি। নিজেরাই রাখেন? নিজেরাই তৈরি করি। আচ্ছা, তো হরিধান নাম কেন হইল এটা? এই হরিপদ তৈরি করেছে, তাই জন্যই এই ধানটা হরিপদ নাম হয়েছে। এই হচ্ছে হরিপদ কাপালি। খুব নিভৃতে নীরবে বিশাল জনগোষ্ঠীর কল্যাণে এক অপরিসীম ভূমিকা রেখেছেন, ধান আবিষ্কার করেছেন। তার কৃতিত্ব যেন অনেকটা আলোকিত করে তুলেছে এই আসাননগর গ্রামকে। বিষয়টি অনেকটা রূপকথার মতো। চলুন হরিপদের সঙ্গে কথা বলি, কিভাবে তার হাত দিয়ে উঠে আসলো এই উচ্চ ফলনশীল ধান। কোনো কি রহস্য আছে এর পেছনে? আমার নাম হলো হরিপদ কাপালি। আপনি কৃষি আবাদ করেন তো জন্মের পর থেকে? হ্যাঁ হ্যাঁ, যখন থেকে মাঠে কাজ করার মতন হয়েছে তখন থেকে কৃষি কাজই করতে করতে আসছি। তার মানে এটাই আপনার মূল পেশা? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার মূল পেশা। কি কি জাতের ধানের ফলন করতেন? আগে করতাম ঘের তো কলা, করচামুড়ি, মহিষ দল। এটা হইলে গত অনেক আগে। তারপর আর বীরবল, মেঘনাল, দুধশাল, এই সমস্ত করা হইতো আগে করতেন। হ্যাঁ, এই সমস্ত করা হইতো। পরে যখন এই ইরি ধান আসলো তখন ওই সব ধান আস্তে আস্তে উঠে গেল, আর করা হইল না। ইরি মানে আমাদের বিড়ি যেটা। এবার আসি, আমরা শুনছি যে আপনি একটা ধান খুঁজে পাইছেন, আবিষ্কার বলবো না, কাজ করতে করতে একটা ধান খুঁজে পাইছেন, যে ধানটার নাম হরিধান। এইটা সম্পর্কে আপনি আমাদের একটু বলেন। 11-র ভিতরে ওই ভুঁই সাফ করার সময় সারা ভুঁই সাফ করে যাচ্ছি, 11 চারা বাজছে। তারপর ইরি ধানের এই রত্না, এইসব ধানের চারা টারা বাজছে, সব ঘাস জঙ্গল আছে ভুঁইতি, সেসব বাঁচা হচ্ছে। বাঁচতে বাঁচতে সারা ভুঁই বাইছে, ওই ভুঁইর ভোগে ওই একটা গাছ, মানে সেই গাছের রঙে আর কোনো গাছ মিলল না। তো ওই গাছটা রাইখে দিলাম। ওই গাছটা রাইখে দিলি, তারপর ভুঁই সাফ করে গেলাম। 11 ধান লাগানো হইল, গাছ থেকে গেল, নিড়ানোর সময়ও রাখা হইল। তারপর ইচ্ছা করে রেখে দিলাম যে ধানই হোক। তা আমি দেখলাম ধানের ইয়েটা দেখে রেখে দিলাম যে যাক ঝরা হইল একটা গাছই। সেই গাছের থেকে ওই 3টে বাইল হইলে 11 ধানের উপরে লম্বা। তারপর এটার বীজ রাখা শুরু করলেন? হ্যাঁ, বীজ রাখা শুরু করলাম। বীজ তারপরে যখন আমাদের বেশি হয়ে গেল তখন আর সব নীতি লাগলো ধান দেখে। এইভাবে গ্রামের লোকজন আসলো। হ্যাঁ, গ্রামের লোকে, আগে গ্রামের লোকে নাই, তারপরে বাইর গ্রামেও ওই দেখে মাঠে লাগানো হয় ধান দেখে, তখন বাইর গ্রামের লোকও। সরকারি লোকরা কারা কারা নিল? সরকারি লোকেরা নিল, হরিণাকুণ্ডুরও নিয়েছে এই গতবার। তারপরে কোটসানপুর নিয়েছে, দত্তনগরের ফার্মে নিয়েছে। তারপরে আর একটা কোন জায়গা ভুলে যাচ্ছে, বগুড়ারও নিয়েছে। সরকারি লোকজন সবসময় আপনার কাছে আসতেছে? হ্যাঁ, এইরকম আপনারা যেরকম আসছেন এইরকম সবাই আসছিল। আচ্ছা, এবার বলেন ফলন কত করে পাইতেন? আমরা ফলন 15-16 মণ করেই পাইছি পার বিঘায়। হ্যাঁ, কিন্তু এ ধানটার কোনো রোগ লাগা দেখছি না, বা সার মাঠও কম লাগে, সার বিশেষ দিয়া লাগে না, অল্প সারে। এবারে আমরা এক হইতে মোটেই সার ওষুধ কিচ্ছু দিইনি, তা তো ধানের গাছ সে বুক সমান উঁচু হয়েছে।
আচ্ছা, এটা কয় বছরের ঘটনা? প্রথম কোন বছরে, কত বছর আগে? এখন সেই ঘটনা তো 5 বছর 6 বছরে পড়েছে এইবার। তখন সেটা সেই এটা তো আমাদের আর অত খেয়াল থাকে না, চাষি মানুষ। তো আপনার কি এই গ্রামের লোকজন, আশেপাশের গ্রামের লোকজন চেনে সবাই? হ্যাঁ, এ আশপাশ সবাই এখন চেনে, যা না চিনতে এই ধান হইতে আরো চেনছে, অনেক দূরের লোকও নাম জানে, চেনে এই ধান হইতে। তখন খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ভালোই লাগে। আমার মতো মানুষ যদি একটা এটা হয়তো সেইটাই আমার কাছে ভালো। আচ্ছা আচ্ছা, এখন আপনি আশা করেন কি, সরকারের কাছে কি আশা করতেছেন? সরকারের কাছে আর আশা আর কোনটা কি করব, নিজে তো এখন শরীর স্বাস্থ্য কেরবে খারাপ হয়ে যাচ্ছে, তার কোন আশা কি বলবো গো, অধীর বলো দিনে। হ্যাঁ, কোনটা বলবো? আপনার মনের কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, দেশের জন্য আরো ভালো চাই, যখন দেশ সবাই যাতে এই ধানটা করতে পারে বা ভালো হয়, উন্নত হয়, এইটাই ভালো। সরকারে জানুক, এই ধানটা সারা দেশে ছড়ায় দেব। হ্যাঁ, সারা দেশে ছড়িয়ে যাক, বা গিয়েছেও, যাচ্ছে, আরো যাবে। এই ধানটার নাম কি হরিধানই থাক, এটি আপনি চান মনে মনে? হ্যাঁ, হরিধানই। এখন নাম যা হয়ে গিয়েছে, হরিধানই থাকবে। কেউ যদি আপনার এই নামটা নিয়ে গিয়ে অন্য নাম দেয়, তখন কি আপনি কষ্ট পাবেন? না, কষ্ট আর পাবো কি? না, আমার যেটা পাকা রেস্টি হয়ে গেল, এ নাম আর অন্যজন দিতে গেলেও আর হবে না, নাম দাঁড়াবে না আর, এটা একা সঠিক। আমি বিশ্বাস করি একজন কৃষকই হচ্ছে একজন বড় গবেষক। এই যে যেমন আপনি কাজ করতে 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 একটা বিশাল একটা জাতের জাত নির্বাচন করে ফেললেন, আপনি কি বিশ্বাস করেন যে একজন কৃষক বড় একজন আবিষ্কারক? এখন এরকম তো মেলে না, এ ভাগ্য ইয়েতে হয়তো হয়ে গিয়েছে, তাছাড়া মিলানো তো সহজ নাই। ধান আবাদ তো জীবন ভরে সেই ছোটবেলার থেকেই আবাদ করতে করতে আসছি। আপনি তো এই ধানটার উদ্ভাবক। হ্যাঁ, আপনার ঘরে কি এই ধানটার আসল বীজটা এখনো আছে? হ্যাঁ, আছে। বীজে যে রাখা হইয়েছে, বীজ রাখা হইয়েছে, এই নতুন আবার বীজ রাখা হইয়েছে এই ধানের। না, আমি বলতেছি এটা তো 3 বছর করার পরে এটা, কিন্তু একদম প্রথমবারের বীজটা আছে কিনা? না, তা কি আর থাকে নাকি? কিন্তু সেই বীজটা রাখা দরকার না, ওইটাই তো মাতৃ জাতের বীজ। হ্যাঁ, সে কি আর আলাদা রাখা তো থাকে না, রাখেও না, কেউ রাখা হয়ও না। সরকারি অফিস থেকে, কৃষি অফিস থেকে জিজ্ঞেস করছে আইসা যে একেবারে প্রথমবারের জাতের বীজটা খুব ভালোভাবে রাখা দরকার, বা ওইটা না রাখলে আপনি আমাদের কাছে দেন, আমরা ওইটা ঠিক মতো আমাদের পরীক্ষাগারে রাখবো, এরকম কথাবার্তা বলছে কেউ? না, এরকম কথা কেউ বলেনি, রাখাও হয়নি। তো সেটা রাখা উচিত ছিল না? ছিল তো, এখন হিসেবে তো বুঝছি, রাখলেই তো হইতো। আমাদের সঙ্গে মাঠে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপর গাড়িতে ফিরে হরিপদ কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এমনই এক মানুষ তিনি, কখনোই কোনো যানবাহনে চড়ার অভ্যেসও তার নেই। গাড়িতে চললে বেশ অস্থির ও অসুস্থ হয়ে পড়েন। 50, 60 কিংবা 100 কিলোমিটার পথ হরিপদ পায়ে হেঁটে চলাফেরা করেন। আমরা ফিরে এসে কিছুক্ষণ বসলাম হরিপদ কাপালির বাড়ির উঠোনে। তখন সেখানে জমেছে স্থানীয় বেশ কয়েকজন নারী পুরুষ, যারা কিনা মাঝে মাঝেই এভাবে হরিপদ কাপালির কাছে আসেন তার মুখের কথা শুনতে। তার আবিষ্কৃত ধান কিভাবে রোপণ করলে কতটুকু ফলন পাওয়া যাবে, এসব ব্যাপারে হরিপদ সহজ ভাষায় তাদেরকে বুঝিয়ে দেন। ঘাস জঙ্গল দোষের হই, ঘাস জঙ্গল বহু রকমই আছে, ধানও আছে, ধান ওই সমস্ত ধান সারা হই হয়েছে জাতি জাতি, ওই ভোগে যাইয়ে। আচ্ছা, ফলন কত করে পাও? আমি 3 কাঠা জমিতে 3 মণই পাই, 18 মণ পাইছে। গতবার করলাম, এই বছর এখন কাটিনি, 16 মণ করে। আপনারা হরিধানের আগে এই মৌসুমটায় কি ধানের চাষ করতেন? 11 সেটা এখন কত করে পান? 8-10 মণে নেমেছে। আপনি বলেন দেখি, আপনি একজন তো তরুণ কৃষক, আমি বলবো হরিধানের সুবিধাটা কি? সার মাটি কম লাগে, সার পানি কম লাগে, ওষুধ কম লাগে, এই দুটা। আর ফলন বেশি, আর বীজের দামও বেশি। ফলন বেশি হয়, বীজের দাম বেশি কেন? খড়টা বড় হয়। আজকে আমাদের সাথে কৃষি বিভাগের একজন আছেন ডিডি সাহেব। আপনারা হরিবাবুর কাছ থেকে বীজ কিভাবে নিয়েছেন? আমি বিগত বছর অর্থাৎ 2003-এ প্রথমে আমার ইত্তেফাকের সাংবাদিক বললেন যে এরকম একটা নতুন বীজের সন্ধান পাওয়া গেছে, চলো আমরা দেখে আসি। তা আমি ওই সাংবাদিকের সাথে করে আমি 27 চলে আসলাম।
এসে আমি হরিবাবুর সাথে কথা বললাম যে বীজটা আপনি কিভাবে পেলেন, কিভাবে আপনি এটা চাষাবাদ করতেছেন। তারপর আমরা মাঠে গেলাম, যেখান থেকে আমাদেরকে কিছু বীজ দিবেন আমি এটা ধান গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠাবো। আর আমি এই জেলার বিভিন্ন থানাতে কয়েকটা প্রদর্শনী প্লট স্থাপন করব, করে আমরা পরীক্ষা করে দেখব যে এটা উচ্চ ফলনশীল যে আমাদের ধানগুলো আছে ধান গবেষণা ইনস্টিটিউটের, সেই ধানের সাথে এটা কম্পিট করতে পারে কিনা, বা এটা তার চেয়ে পারফরমেন্স আরও ভালো কিনা। তো ওনার কাছ থেকে আমরা বীজ নিলাম, নিয়ে আমি ধান গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়ে দিলাম। ওখানের যে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিডিং ডিভিশনের হেড ডক্টর সালাম সাহেবকে নিজে হাতে ধান আমি পৌঁছে দিয়ে আসলাম যাদবপুর গিয়ে। আর ওনার কাছ থেকে আমি প্রায় 500 কেজি বীজ নিয়ে নগদ দামে আমি বিভিন্ন উপজেলাতে সেটা প্রদর্শনীর জন্য আমি পাঠানোর পরে সেখান থেকে আর আমি ওই সময় মাঠে BR-11 এবং এই হরিধানের দুইটা জাতের যে তফাৎটা দেখলাম, তাতে আমার মনে হলো যে BR-11-র চেয়ে এই হরিধানের পারফরমেন্সটা, অর্থাৎ তার যে এটা সুন্দর এবং ফলনটাও আশাপ্রদ মনে হলো আমার কাছে। প্রত্যেকটি সত্য জনসমক্ষে তুলে আনার জন্য একটি উপলক্ষ দরকার হয়। কাউকে না কাউকে তো প্রথমে ভূমিকা নিতেই হয়। হরিপদকে যশোরের দৈনিক লোকসমাজ পত্রিকার মাধ্যমে প্রথম জনসমক্ষে তুলে আনেন এই এলাকারই সন্তান একজন সাংবাদিক কাজল চৌধুরী। চলুন তার কথা শোনা যায়। আমার বাড়ি এই পাশের গ্রামে বঙ্কিরা। তা আমি প্রায় গ্রামে আসা যাওয়া করতাম, কিন্তু আমি আসা যাওয়ার পথেই রাস্তার পাশে এই ধানের আবাদ লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর আমাকে মনে হলো যে এটা ব্যতিক্রম ধর্মী একটা আবাদ এবং ফসলটার বৈশিষ্ট্যটা আলাদা। তা আমি লোকে জিজ্ঞেস করতাম যে এটা কি ধান, তা বললো হরিধান। তা আমি তখন তো এটা কোনো স্বীকৃতিপ্রাপ্ত ধান কিনা আমি খুঁজলাম, তা ইরি ধান আছে কিন্তু হরিধান নাই। তারপরে আমি গত বছর ঠিক এই আবাদ মৌসুমের আগেই এই ধানের তথ্যপত্র সংগ্রহ করলাম যে কিভাবে কি আবিষ্কার করলো। তারপর আমি প্রথম এটাকে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকায় এর প্রথম নিউজটা আমি করলাম। তারপর তো জাতীয় পত্রিকাগুলোতে আসছিল এটার। জি হ্যাঁ, এটা পরে জাতীয় পত্রিকায়, ন্যাশনাল পত্রিকা আসছিল। যেহেতু লোকাল পত্রিকায় আসার পরে সাংবাদিকরা জেনে গেল, এরপরে দৈনিক দিনকাল আসলো, ইত্তেফাক, আপনার জনকণ্ঠ আসছিল, প্রথম আলো আসছিল, তারপরে BBC থেকেও একটা টিম আসছিল। হরিপদের আবিষ্কৃত হরিধানের বীজ নিয়ে ইতোমধ্যেই স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ জেলার 5 উপজেলা সহ দত্তনগর বীজবর্ধন খামার ও ব্রিতে পাঠিয়েছেন পরীক্ষামূলক উৎপাদনের জন্য। এ ব্যাপারে আমরা কথা বলছি কৃষি সম্প্রসারণ বিভাগের স্থানীয় উপপরিচালক মোহাম্মদ হাকিম উদ্দিনের সঙ্গে। এটার পারফরমেন্সটা আমার কাছেও ভালো মনে হয়েছে। তো যেহেতু কৃষক পর্যায়ে এটার 3টে সুবিধা দেখতে পাচ্ছে। একটা হলো এটার উচ্চতা বেশি, তাতে তারা খড় বেশি পায়, বাজারে খড়ের দাম বেশি। তারপরে তাদের সারের পরিমাণে কম লাগে এবং সেই সাথে সাথে তার পোকামাকড়ের জন্য ওষুধপত্র কম লাগে, তারা এটা বলছে। তা আমরা এটা পরীক্ষা করছি, উৎপাদনও বেশি। তা আমরা ওইটা পরীক্ষা করে দেখছি এবং অন্য উপজেলাগুলোতে যদি সেখান থেকে যদি আমাদের একই রেজাল্ট আসে, তাহলে আমরা এটা ফার্দার এক্সটেনশনের জন্য, সম্প্রসারণের জন্য আমরা একটা ব্যাপক কর্মসূচি হাতে নিতে পারবো আশা করছি। বিষয়টি জানতে আমরা চুয়াডাঙ্গা জেলার জীবননগরে অবস্থিত দত্তনগর বীজবর্ধন খামারে গিয়েছিলাম। সেখানে আমরা হরিধান ও সাধারণ BR-11 ধানের তফাৎ নিয়ে স্থানীয় গবেষক ও কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। দত্তনগর বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক বোরহানুদ্দিন খান জানালেন, এই প্রথম খামারে নিজস্ব ক্ষেতে হরিধানের পরীক্ষামূলক চাষ করা হচ্ছে। কৃষকদের কাছে জানতে পারি যে সাধুহাটি আশানগরে হরিধান চাষ হচ্ছে এবং জাতটা অত্যন্ত বেশি ফলন দিচ্ছে এবং BR-11-এর তুলনায়ও তারা বেশি ফলন দিচ্ছে বলে দাবি করেন। তখন আমাদের মহাব্যবস্থাপক বীজ মহোদয় আমাদের সাথে ছিলেন, উনি নির্দেশ দিলেন দত্তনগর ফার্মের 3টা খামারে 1 বিঘা জমি করে তোমরা একটা ট্রায়াল করো। আমরা সেই জন্য এই প্রথম এই বছর হরিধানের 3টা ট্রায়াল প্লট স্থাপন করেছি এবং এখানে সেই ধানটা আমরা মাড়াই করার জন্য স্তূপ করেছি। আচ্ছা, তাহলে আপনারা এটা একটা গবেষণার মতো আপনাদের কাজটা চলছে, যে আপনারা এটা পারফরমেন্সটা দেখতে চান। আমরা জাস্ট দেখে যাচ্ছি ফলনটা কেমন দেয়, রোগবালাই আছে কিনা, বা আসলেই BR-11 বা যে কোনো আমাদের উপসি ধানের চেয়ে বেশি ফলন দেয় কিনা এটা পরীক্ষা করছি। আমরাও দেখছি যে BR-11-এর তুলনায় এই গাছগুলো একটু লম্বা, খড়ও বেশি এবং যে ধানের শীষগুলো আমরা দেখছি এগুলো BR-11 চেয়ে কোনো মতে কম ফলন হবে না মনে হয়। তবে কি ফলন হবে 2 দিন পরে আমরা বলতে পারবো ওজন করার পরে। তবে আশা করছি এর পারফরমেন্স ভালো হবে। বলা হয়ে থাকে গত 30 বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন ও
ও এর ব্যাপক উৎপাদন। এর মাধ্যমে দেশের 14 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ সহজতর হচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের দেশের ধান বিজ্ঞানী, গবেষক ও মাঠ কর্মীদের। অবশ্য তার আগে কৃষকদের অবদানের কথা বেশি করে উল্লেখ করতে হয়, কারণ তারাই তো উৎপাদক। তাদেরকে উপলক্ষ করেই তো সব গবেষণা। ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের ক্ষুদ্র কৃষক হরিপদ যেভাবেই হোক না কেন একটি সত্যিকারের উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কার করেছেন। তার এই বিশাল কৃতিত্ব জাতীয়ভাবে মূল্যায়নের দাবি রাখে বলেই আমরা মনে করি। অবশ্য হরিপদকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্র প্রতিবেদন ছেপেছে, তাকে অ্যাওয়ার্ড দিয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন। এসব হরিপদের জন্য খুব একটা প্রত্যাশার কিছু নয়। আমরা প্রতিবেদন ধারণের এক পর্যায়ে হরিপদকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাদের কাছে কি চান। টিভি। টিভি টিভি? হ্যাঁ। কি করবেন টিভি দিয়ে? ছবি দেখা হবে, সবাই দেখবে, আমিও দেখবো, আরো প্রতিবাসী লোকও দেখবে। তো আপনার বাড়িতে কি কারেন্ট আছে? হ্যাঁ, বাড়ি কারেন্ট আছে। আছে। মানে আপনি এটা টিভি পেলেই খুশি? হ্যাঁ হ্যাঁ। হরিপদ আহামরি কিছুই চাননি। লজ্জায় অবনত চেহারায় শুধু চেয়েছিলেন একটি টেলিভিশন, রঙিন একটি টেলিভিশন, যে টেলিভিশনটি তিনি উঠোনে রেখে এলাকার কৃষকদের নিয়ে দেখতে চান। আমরা হৃদয় মাটিও মানুষের পক্ষ থেকে তাকে একটি টেলিভিশন দেওয়ার ব্যবস্থা করেছি। হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠান অত্যন্ত গর্বিত বোধ করছে হরিপদ কাপালির মতো একজন আবিষ্কারক ও অনন্য ব্যক্তিত্বের কৃতিত্বের তথ্যচিত্র ধারণ করতে পেরে। আর সে কারণেই তার প্রত্যাশা অনুযায়ী হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে তার জন্য ক্ষুদ্র উপহার একটি রঙিন টেলিভিশন প্রদান করা হচ্ছে। খুব ভালো লাগছে, খুব আনন্দিত হচ্ছি। 10 জনে দেখছে, সেটাও খুব ভালো লাগছে। কিন্তু আজ যখন এই প্রতিবেদন প্রচার হচ্ছে তখন হরিপদ টেলিভিশন দেখতে পাচ্ছেন না, কারণ হরিপদর সেই অজ পাড়াগায়ে এখনো স্যাটেলাইট সংযোগ পৌঁছায়নি। কিন্তু দেশে বিদেশে বহু দর্শকের কাছেই পৌঁছে যাচ্ছে হরিপদের এই বিশাল কৃতিত্বের কথা। সত্যিকার অর্থে একজন মহৎ কৃতি মানুষ এভাবেই কোনো না কোনো উপলক্ষ করে পৌঁছে যায় মানুষের হৃদয়ে, কোটি মানুষের হৃদয়ে। মহান বিজয় দিবসের মাসে আমরা হরিপদ কাপালিকে দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।